ষষ্ঠ শ্রেণী। তো এটি হচ্ছে কৃষি শিক্ষা। তো ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষাটি হচ্ছে একদম লাস্ট অধ্যায়। তো আজকে আমরা লাস্ট অধ্যায় ষষ্ঠ অধ্যায় সমাধান করব 106 পৃষ্ঠা। তারপরে সমাধান করব হচ্ছে এই যে 107 পৃষ্ঠার এই যে টিক চিহ্ন। তারপরে সমাধান করব 108 পৃষ্ঠার এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো। তারপরে এখানে সমাপ্ত। তো এখানেই সমাপ্ত। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম এই যে আমাদের আছে 106 পৃষ্ঠায়, দেখো এখানে কি লেখা আছে। এই যে আমি দেখাই, এখানে দেখো একটি কাজ দিয়েছে। কাজে বলেছে এই যে বিদ্যালয়ের প্রাঙ্গণে রোপণ করা যায় এমন 5টি করে স্থায়ী বনজ ফল ও স্থায়ী ফুল উৎপাদনকারী উদ্ভিদের নাম লেখো। তারপর আরেকটি কাজে বলেছে সকল বিদ্যালয় ফুলবাগান ও গাছপালা ঘেরা মনোরম পরিবেশ থাকা উচিত কেন তা দলীয় আলোচনা করে পয়েন্ট আকারে পোস্টারে কাগজে লিখে শ্রেণীকক্ষে উপস্থাপন করে। তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই। তো এই দেখো আমাদের প্রশ্নটি ছিল, আর এই হচ্ছে উত্তর। স্থায়ী বনজ উদ্ভিদ হচ্ছে মেহগুনি, সেগুন, শাল, আকাশমণি, তারপরে আছে ইউক্যালিপটাস। আর স্থায়ী ফলদ উদ্ভিদ হচ্ছে আম, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা। আর স্থায়ী ফুল উৎপাদনকারী উদ্ভিদ হচ্ছে গোলাপ, জবা, টগর, রঙ্গন, বাগান বিলাস। তো 1 নাম্বার কমপ্লিট। এখন আমরা 2 নাম্বারে চলে যাব। দেখো 2 নাম্বারে কি বলেছে। তো দেখো এসে 2 নাম্বার প্রশ্ন, আর উত্তর হচ্ছে এখানে বলেছে পোস্টার টানাতে গাছপালা ঘেরা মনোরম পরিবেশ থাকা উচিত কেন। হ্যাঁ, কেন এই বিষয়ে কিছু লিখে পোস্টারে লিখতে বলেছে। তো চলো আমরা কেন গাছপালা ঘেরা মনোরম পরিবেশ থাকা উচিত সেগুলো দেখি। শিক্ষার্থীদের মানসিক বিকাশ। সবুজ ও ফুলের মনোরম পরিবেশ শিক্ষার্থীদের মনকে সতেজ রাখে এবং মানসিক বিকাশে সহায়তা করে। নেক্সট দেখো আরও আছে। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বিদ্যালয় প্রাঙ্গণে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি। শিক্ষার্থীদের মধ্যে গাছপালা ও পরিবেশের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়ার মনোভাব তৈরি হয়। শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার। জীববিজ্ঞান ও কৃষি শিক্ষার ব্যবহারিক ক্লাস পরিচালনার জন্য একটি জীবন্ত গবেষণা হিসেবে কাজ করে। তারপরে আছে বায়ু দূষণ রোধ। ঠিক আছে, বায়ু দূষণ এই পর্যন্তই হবে। বায়ু দূষণ রোধ। গাছপালা বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা পরিবেশকে বিশুদ্ধ রাখে। তো এই ছিল উত্তর। এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাব। তো দেখো আমাদের কিন্তু এগুলা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখো নেক্সটে যাব। নেক্সট এখানে কি আছে দেখো, এই যেখানে আছে শূন্যস্থান পূরণ করো আমাদের দেশের প্রাকৃতিক বন। তো শূন্যস্থানগুলোর উত্তরগুলো আমরা দেখে নিই চলো। তো এই দেখো উত্তর, এই যে 4 প্রকার। ঠিক আছে, এটি হবে এই যে আমি দেখাই 4 প্রকার। তারপর এখানে হবে আর একটা উত্তর হবে 2 নম্বর, উপকূলীয় বন থেকে প্রচুর পরিমাণে মাছ ও কাঁকড়া সংগ্রহ করা হয়, এটি উত্তর হবে। এবং 3 নম্বর উত্তর হবে বসতবাড়ি দক্ষিণ ও পূর্ব দিকে তুলসী ও নিম গাছ লাগানো উচিত। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই। তো দেখো আমাদের কিন্তু এইগুলার শূন্যস্থান কমপ্লিট। এখন আমরা ডান বাম মিলকরণ করব। তো চলো আমরা ডান বামগুলো দেখে নিই কোনটির সাথে কোনটি মিলে। তো এই দেখো আমাদের ডান বাম মিলকরণ। জনগণের কল্যাণে জনগণ সৃষ্ট বনায়ন সামাজিক বনায়ন নামে পরিচিত। 2 নম্বর, কৃষি জমি বনায়নে বনজ বৃক্ষের সাথে ফলদ বৃক্ষের চাষ করা হয়। তারপর 3 নম্বর হবে মরিচ, টমেটো, বেগুন ইত্যাদি সবজির চাষ ছাদের টবে করা যায়। 4 নম্বর হবে টবে লাগানো দীর্ঘজীবী গাছে নিয়মিত সেচ ও সার দিতে হয়। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাব। তো দেখো আমাদের কিন্তু এই ডান বাম মিলকরণ কমপ্লিট। এখন আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে আছে আমাদের কি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে কয়টি, 3টি। একে আছে উপকূলীয় বন কাকে বলে, 2 আছে সামাজিক বনের 2টি গুরুত্ব লেখো, এবং 3 আছে বাড়ির ছাদে টবে লাগানো যায় এমন 3টি গাছের নাম লেখো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই দেখো আমাদের প্রশ্ন, উপকূলীয় বন কাকে বলে। উত্তর, উপকূলীয় বন হলো সেই বন যা সমুদ্র বা বৃহৎ জলাশয়ের উপকূলবর্তী লিচু ও লবণাক্ত জমিতে গড়ে ওঠে। এই বন মূলত লবণাক্ততা সহনশীল উদ্ভিদ দ্বারা গঠিত, যেমন ম্যানগ্রোভ বন। এখন 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে, সামাজিক বনে 2টি গুরুত্ব লেখো। উত্তর, সামাজিক বনের 2টি গুরুত্ব হলো পরিবেশ সংরক্ষণ। সামাজিক বন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মাটি ক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করে।
অর্থনৈতিক, 2 নাম্বার হবে হচ্ছে মানে দুইটি বলেছে, একটা আমরা যে লিখেছি আর একটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। এটি স্থানীয় জনগোষ্ঠীর কাঠ, জ্বালানি, ফলমূল ইত্যাদি চাহিদা পূরণ করে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে। তো এখন আমরা 3 নাম্বার প্রশ্নটি দেখব। এই হলো আমাদের 3 নাম্বার প্রশ্ন আর উত্তরে যেখান থেকে শুরু। বাড়ির ছাদে টবে লাগানো যায় এমন 3টি গাছের নাম হলো লেবু গাছ, মরিচ গাছ, পুদিনা গাছ। ঠিক আছে, তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন বর্ণনামূলক প্রশ্ন হোম পেজ থেকে দেখি, চলো। তো দেখো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন সব কমপ্লিট। এখন বর্ণনামূলক প্রশ্ন আছে 3টি। একে আছে পাহাড়ি বন ও সামাজিক বনের মধ্যে পার্থক্য লেখো। 2 আছে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা আলোচনা করো। পলি ব্যাগের চারা রোপণের পদ্ধতি বর্ণনা করো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই দেখো আমাদের পাহাড়ি বন ও সামাজিক বনের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো। এই যে বৈশিষ্ট্য, পাহাড়ি বন, সামাজিক বন। ঠিক আছে, আমি দেখাই একটু। এই যে দেখো বৈশিষ্ট্য, অবস্থান, সাধারণত পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে সামাজিক বন। বসতবাড়ির আশেপাশে, রাস্তার ধারে, পতিত জমিতে, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ইত্যাদি স্থানে মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠে। নিচে আরও আছে সৃষ্ট, দেখো এখানে আছে সৃষ্ট, প্রাকৃতিকভাবে সৃষ্ট হয়, মানুষ দ্বারা পরিকল্পিতভাবে তৈরি ও পরিচর্যা করা হয়। উদ্দেশ্য মূলত পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক চাহিদা পূরণ। তারপর নিচে আছে দেখো প্রজাতি। তো প্রজাতি এই দেখো, তারপর নিচে প্রজাতিতে কি দেওয়া আছে, সাধারণ প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা, বিভিন্ন প্রজাতির সাথে গাছপালা থাকে, মানুষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি গাছ লাগানো হয়। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নটির উত্তর দেখব। দেখো 2 নম্বরে কি লেখা আছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা আলোচনা করো। তো এই হচ্ছে উত্তর। দেখো এই যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা অপরিসীম। বনভূমি কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বজায় রাখে, যা জীবনে শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। বন মাটি ক্ষয় রোধ করে, ভূমিক্ষয় ও বন্যা নিয়ন্ত্রণ করে। এটি বৃষ্টির পানি রোধ করে, ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করে। এছাড়া বন বিভিন্ন বন্যপ্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে, জীব বৈচিত্র্য সংরক্ষণ করে। বনের গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তো এখন আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। এই দেখো 3 নম্বর প্রশ্নে বলা আছে, এই হচ্ছে প্রশ্ন, হ্যাঁ, আর উত্তর হচ্ছে এই যে নিচের পদ্ধতি বর্ণনা করা হলো, মানে এখান থেকে উত্তরগুলো শুরু হবে। ঠিক আছে, এই যে স্থান নির্বাচন ও প্রস্তুতি। প্রথমে রোপণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে এবং গাছপালা পরিষ্কার করে মাটি প্রস্তুত করতে হবে। গর্ত তৈরি, নির্বাচন স্থানে চারা আকারের চেয়ে কিছুটা বড় গর্তের তৈরি করতে হবে। নিচে আরও আছে চারা উত্তোলন। পলিব্যাগের চারাটি সাধারণত মাটিসহ পলিব্যাগ থেকে বের করতে হবে, যেন মাটির দলা ভেঙে না যায় এবং শিকড়ের কোনো ক্ষতি না হয়। রোপণ, তৈরি করা গর্তের চারাটি সোজা করে বসাতে হবে এবং চারপাশে মাটি দিয়ে গর্ত ভরাট করে হালকা চাপ দিতে হবে, যা চারাটি স্থির থাকে। পানি সেচ, চারা রোপণের পরপরই পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। তারপর আছে পরিচর্যা। চারা রোপণের পর নিয়মিত পানি সেচ, আগাছা পরিষ্কার এবং প্রয়োজনে খুঁটি দিয়ে চারা সুরক্ষা করতে হবে। তো এই ছিল উত্তর 3 নম্বর প্রশ্নের। তো আমাদের বর্ণনামূলক প্রশ্ন 3টি কমপ্লিট। এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আছে কি আমাদের টিক চিহ্ন। এই যে টিক চিহ্ন আছে হচ্ছে 5 নম্বর পর্যন্ত। তো চলো টিক চিহ্নের উত্তরগুলো দেখে নিই। তো দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল উপকূলীয় বনের প্রধান বৃক্ষ কোনটি? তাহলে সঠিক উত্তর কি হবে? ঘ, গেওয়া। তারপরে 2 নম্বরে আছে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে নিচের কোন গাছ লাগানো হয়? তাহলে সঠিক উত্তর কি হবে? শরীফা। তারপরে দেখো 3 নম্বরে আছে নিচের কোনটি সামাজিক বনের বৃক্ষগুচ্ছ? তাহলে সঠিক উত্তর কি হবে? মেহগুনি, আকাশমণি, করই। তো এখন আমরা নিচে দেখো এখানে আছে উদ্দীপকটি পড়ে 4 ও 5 নম্বর উত্তর দিতে। তো চলো আমরা 4 নম্বর ও 5 নম্বর উত্তরটি করি। দেখো এখানে 4 নম্বরে বলা আছে সালমা বেগমের টবগুলোর জন্য কত কেজি টিএসপি সারের প্রয়োজন? তাহলে সঠিক উত্তর কি হবে? খ, 2 কেজি। 5 নম্বরে আছে সালমা বেগমের উদ্যোগটি কি হবে? এই যে
প্রথমটা ও দ্বিতীয়টা। পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পরিবারের চাহিদা পূরণ করে। তো চলো, তো দেখো আমরা কিন্তু এটি কমপ্লিট করেছি, প্রথমটা এবং দ্বিতীয়টা হবে। এখন আমরা নিচে চলে যাব। নিচে আছে সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার এবং 2 নাম্বার। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। সৃজনশীল প্রশ্ন দেখো এখানে কি বলেছে। বন কাকে বলে? সামাজিক বনের গুরুত্ব ব্যাখ্যা করো। রহিমা বেগমের উদ্দীপকে উল্লেখিত গাছপালা বাড়ি কোন দিকে রোপণ করবে ব্যাখ্যা করো। রহিমা বেগমের উদ্যোগটি কিভাবে তার সমৃদ্ধি এনে দিতে পারে বিশ্লেষণ করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এসে প্রশ্ন আর উত্তর এখান থেকে। বন হলো এমন একটি প্রাকৃতিক পরিবেশ যেখানে বৃক্ষ, রাজি, গুল্ম, লতা, ঘাস ইত্যাদি জন্মে এবং বন্যপ্রাণী বসবাস করে। সাধারণত যেখানে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে গাছপালা জন্মায় এবং এটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র তৈরি করা হয় তাকে বন বলে। খ নম্বর প্রশ্ন, সামাজিক বনের একটি গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তর, সামাজিক বনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেনের সরবরাহ করে, যা পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সহায়তা করে। এছাড়া এটি জীব বৈচিত্র্য রক্ষা করে এবং স্থানীয় জনগোষ্ঠী আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে। এই হচ্ছে 3 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত করা হয়েছে যে রহিমা বেগম বসতবাড়ি আঙিনায় বৃক্ষরোপণে নিয়মিত অনুসরণ করে বাড়ির বিভিন্ন দিকে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে। এখানে নির্দিষ্ট কোনো দিকের কথা উল্লেখ করা হয়নি, তবে বিভিন্ন দিকে বলতে বাড়ির চারপাশে বা সুবিধাজনক স্থানগুলোতে রোপণ করার কথা বোঝানো হয়েছে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি এবং পারিবারিক চাহিদা পূরণে সহায়ক। তো এখন আমরা ঘ নাম্বার উত্তরটি দেখব। এখানে দেখো ঘ নাম্বারে বলা হয়েছে প্রশ্ন এই যে, আর উত্তর হচ্ছে উত্তর এখান থেকে। রহিমা বেগমের এই উদ্যোগটি তাকে বিভিন্নভাবে সমৃদ্ধ এনে দিয়েছে। পারিবারিক চাহিদা পূরণ, তিনি নারিকেল, পেয়ারা, জাম ইত্যাদি ফল গাছ রোপণ করে পরিবারের দৈনন্দিন ফলের চাহিদা পূরণ করতে পারে। তারপরে নিচে দেখা আরও আছে আর্থিক সচ্ছলতা। বাড়তি ফলমূল বিক্রি করে তিনি অতিরিক্ত আয় করেছেন, যা তার পরিবারের আর্থিক সমৃদ্ধি এনে দিয়েছে। পুষ্টি ও স্বাস্থ্য, নিজ হাতে উৎপাদিত তাজা ও রাসায়নিক মুক্ত ফলমূল খেয়ে পরিবারের পুষ্টি স্বাস্থ্য নিশ্চিত করেছে। পরিবেশগত সুবিধা, বাড়ির আঙিনায় গাছপালা রোপণের মাধ্যমে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষার ভূমিকা রেখেছেন এবং বাড়ির পরিবেশকে আরও মনোরম স্বাস্থ্যকর করেছেন। দেখো নিচে আছে আত্মকর্মসংস্থান সৃষ্টি, এটা দেখবো। এই যে লাস্টেই ছিল আত্মকর্মসংস্থান সৃষ্টি। নিজের হাতে বাগান তৈরি ও পরিচর্যার মাধ্যমে তিনি আত্মসন্তুষ্টি লাভ করেছেন এবং এটি এক ধরনের ছোটোখাটো পারিবারিক কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছেন। তো এই ছিল আমাদের লাস্ট প্রশ্নের উত্তর। এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাব। তো দেখো আমাদের কিন্তু ঘ নাম্বারও কমপ্লিট, ঠিক আছে। এই যে ক খ গ ঘ কমপ্লিট। এখন আমরা কি 2 নাম্বার প্রশ্নটি দেখবো। দেখো 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে কি বলেছে। চিত্রে যে এখানে কিছু চিত্র দেখানো আছে এবং বলেছে ক, পাহাড়ি বন কাকে বলে। খ বলেছে কোন বনকে শালবন বলা হয় ব্যাখ্যা করো। উপরের চিত্রে কোন বনটির ভূমিগত বৈশিষ্ট্য ভিন্নতর ব্যাখ্যা করো, কারণ ব্যাখ্যা করো। উপরের কোন বনটি সামাজিক বনায়নে গুরুত্বপূর্ণ কারণ বিশ্লেষণ করো। তো চলো আমরা 2 নাম্বার উত্তরটি দেখে নেই। এই দেখো ক নম্বর প্রশ্নের উত্তর। যে বন ভূমি পাহাড়ি বা উঁচু জমিতে অবস্থিত এবং যেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা লগ্ন ও লতা গুল্লগ্ন জন্মায় তাকে পাহাড়ি বন বলে। এই বনভূমিগুলো সাধারণত পাহাড়ের ঢাল, চূড়া, উঁচু এবং উপত্যকায় দেখা যায় এবং এদের বৈশিষ্ট্য সেখানকার ভূপ্রকৃতি ও জলবায়ুর উপর নির্ভর করে। এখন খ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখবো। দেখো খ নাম্বারে বলা হয়েছে, এই হচ্ছে প্রশ্ন আর উত্তর এখান থেকে। যে বনভূমিতে শাল গাছ, ছড়ি, রোবস্টা প্রধান বৃক্ষ হিসেবে জন্মায়, তাকে শালবন বলা হয়। এই বনগুলো মূলত পর্ণমোচী প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ শুষ্ক মৌসুমে শাল গাছের লতা ঝরে যায়। বাংলাদেশের মধুর ও ভাওয়ালগড় অঞ্চলে শালবনের আধিক্য দেখা দেয়। এখন গ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখবো আমরা। দেখা যাচ্ছে গ নাম্বার প্রশ্ন আর উত্তর এখান থেকে। উপরে চিত্র ক এর বনটি ভূমিগত বৈশিষ্ট্য চিত্র খ এর বন থেকে ভিন্নতর কারণ। চিত্র ক এর বনটি
পাহাড় বা উঁচু জমির সাথে সম্পর্কিত, যেখানে প্রোটিনের উৎস সম্ভবত পশুপালন বা বনজ প্রোটিন, জ্বালানি, খাদ্য, পুষ্টি বিমা সম্ভব। বনের সুরক্ষা বা বনের উপর নির্ভরশীল জীবিকা নিরাপত্তা এবং এবং ক্ষয়িষ্ণু বনের অবক্ষয় এর মতো বিষয়গুলো দেখানো হয়েছে, যা পাহাড়ি বনের সাথে সম্পর্কিত হতে পারে। অন্যদিকে চিত্রক্ষয়ের বনটি সমতল ভূমির সাথে সম্পর্কিত, যেখানে মোম, মধু, খাদ্য শিল্পের কাঁচামাল, ঘরের ছাউনি, অবসর পাত্রে আবার আসবাবপত্রের কাঠ এবং পরিবেশের ভারসাম্য এর মতো বিষয়গুলো দেখানো হয়েছে, যা মূলত সামাজিক বনায়ন বা সমতল ভূমির বনের সাথে বেশি প্রাসঙ্গিক। এখন আমরা ঘ নাম্বার উত্তর দেখব। এই হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন আর উত্তর। এখান থেকে উপরে চিত্রগুলোর মধ্যে চিত্রক্ষয়ের বনটি সামাজিক বনায়নের জন্য অধিক গুরুত্বপূর্ণ কারণ। সামাজিক বনায়নের মূল উদ্দেশ্য হলো স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে বনায়ন ও বন সংরক্ষণ করা, যাতে তারা বনের সম্পদ থেকে উপকৃত হতে পারে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। চিত্রক্ষয়ের সাথে সম্পর্কিত বিষয়গুলো যেমন মোম, মধু, খাদ্য শিল্পের কাঁচামাল, ঘরের ছাউনি, আসবাবপত্র, কাঠ এবং পরিবেশের ভারসাম্য সরাসরি মানুষের দৈনন্দিন জীবনেও অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে এই পর্যন্তই। এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই বিষয়গুলো সামাজিক বনায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক শক্তিশালী করতে এবং পরিবেশগত সুবিধা প্রদান করতে সাহায্য করে। এই বন মানুষের চাহিদা পূরণ করে এবং জীবিকা নির্বাহে সহায়তা করে। সামাজিক বনায়ন মূল লক্ষ্য। তো এই ছিল ঘ নাম্বার লাস্ট সমাধান। তো দেখো আমাদের কিন্তু ঘ নাম্বার পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, এই যে সমাপ্ত। তো অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।